আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? খবর কি? কেমন আছো? আগের ক্লাসটা তো হয়নি, তো ওইটা একটা পারলে যদি মেকআপ ক্লাস নেওয়া যায় পরে অনলাইন। তো এসি সার্কিটস আমরা স্টার্ট করছিলাম, রাইট? তো নর্মালি তোমার এসি সার্কিটে এসি ভোল্টেজ এন্ড এসি কারেন্ট আছে। These are the waveforms. এটা আমি previous ক্লাসে সামনে ডিসকাস করেছিলাম, রাইট? So এখানে if it is a resistive circuit, then you will have no phase difference between voltage and current. আওয়াজ করো না, হ্যাঁ? You will have no voltage, phase difference between voltage and current. ঠিক আছে? So it's a pure resistive circuit. এখানে যেটা শো করা হয়েছে, and alternating current or voltage as such as that produced by the generator changes its direction alternatively. The magnitude varies sinusoidally with time as given by this equation. So voltage equation ta basically erokom hobe. So AC wave is a sine wave. So it's a alternating current or alternating voltage. So prothom cycle it will give you positive voltage readings or current readings. Second half it will be negative. ঠিক আছে? So with respect to time, the voltage will vary or the current will vary. But if it is a resistive circuit, then your phase difference between current and voltage will remain same. It will remain zero. ঠিক আছে? There will be no phase difference. দেখো voltage হচ্ছে ব্ল্যাকটা, লালটা হচ্ছে কারেন্ট। So voltage শুরু হয়েছে 0 থেকে, কারেন্টও কিন্তু 0 থেকেই শুরু হয়েছে। ঠিক আছে? আবার ভোল্টেজ যেখানে ম্যাক্সিমাম, কারেন্টও সেখানে ম্যাক্সিমাম। সো এইটা যেখানে 0 হয়েছে, এই কারেন্টও সেখানে 0 হয়েছে। there is a error in diagram, হ্যাঁ? ওটা কনসিডার যে এই পয়েন্ট দিয়ে যাচ্ছে। আবার ভোল্টেজ যেখানে নেগেটিভ মিনিমাম, ওখানে কারেন্টও নেগেটিভ মিনিমাম। বাট উইথ রেসপেক্ট টু টাইম, the value of voltage and current is always changing. ঠিক আছে? So it is sinusoidal. It follows the sine wave. ঠিক আছে? So if you write the voltage equation, there will be a sine theta and your maximum value of the voltage. So similar to that of current. ঠিক আছে? So these are the things we have touched in the previous class. So দেখো আরো একটা জিনিস বলেছিলাম যে the average reading of this voltage waveform is 0, তাই না? কারণ পজিটিভ পার্ট যতখানি এরিয়া কভার করছে, নেগেটিভ পার্টও সেম এরিয়া কভার করছে। তো দুটাকে যোগ করলে, তুমি অ্যাভারেজ করলে, you will get 0 value, তাই না? So it will be at the reference line. এই রেফারেন্স লাইন দিয়ে তোমার ওই ভ্যালু অ্যাভারেজ ভ্যালু পাবা। বাট টু ফাইন্ড, আমরা এটাকে যদি equal to a DC level করতে চাই, then we have to convert it into RMS value. তো RMS value করলে সুবিধা কি? কারণ আমি each and every point কে আমি ফার্স্ট স্কয়ার করছি। ঠিক আছে? তার ম্যাগনিটিউড নিচ্ছি, মানে পজিটিভ ভ্যালুটা নিচ্ছি। তো স্কয়ার করলে তোমার কি হয়? ওই স্কয়ারকে তুমি যদি আবার রুট মিন করো, মানে যতগুলো পয়েন্ট আছে ওটা দিয়ে ডিভাইড করো, you will get a constant value. That is basically corresponding to your DC circuit এ তুমি যেই ভোল্টেজটা পাওয়া উচিত আউটপুটে, তুমি এই AC তেও এই সেম ভোল্টেজটা তুমি পাও। So that is why it is converted to RMS value. ঠিক আছে? যাতে আমরা DC যদি আমি 20 ভোল্ট দেই, 20 ভোল্টের জন্য আউটপুটে যেই যেটা পাবো, তোমার AC 20 ভোল্টের জন্য আমি যাতে ওই সেম আউটপুটটা পাই, সেম লেভেলটা আমি যাতে ওটাকে ইকুইভ্যালেন্ট করতে পারি, এই কারণে আমার RMS এ কনভার্ট করা। ঠিক আছে? সো তুমি দেখবে যে তোমার ইনস্ট্রুমেন্টের গায়ে সবসময় RMS ভ্যালু, রেটেড ভ্যালু দেওয়া থাকে। রেটেড ভ্যালুগুলো হচ্ছে RMS ভ্যালু। ঠিক আছে? সো এটার কনভার্সন তোমার এখানে দেখানো হয়েছে। So 1 RMS ampere is that AC current for which the power is the same as for 1 ampere of DC current. ঠিক আছে? So এটাকে ইকুইভ্যালেন্ট করা হয়েছে by converting it into RMS value. ঠিক আছে? বুঝতে পেরেছো?
সো এই দেখো RMS ভ্যালুতে কনভার্সনের বেসিক্যালি ফর্মুলা হচ্ছে এটা RMS is equal to 1/√2 into Imax তার মানে তোমার যদি একটা নরমাল কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালু থাকে ওই ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালুকে তুমি যদি √2 দিয়ে ভাগ করো তাহলে তুমি RMS ভ্যালু পাবে ঠিক আছে সো রুট মিন স্কয়ার করার অর্থ হচ্ছে এটা তোমার একটা ডিসি লেভেলে আমি এটাকে নিয়ে আসি এসি তো বেসিক্যালি এভারেজ করলে তো জিরো হয়ে যায় আমি পাই না কোনো ভ্যালু তাই না সো এই কারণে ওটাকে রুট মিন স্কয়ার করা হয় যাতে প্রত্যেকটা ভ্যালুকে আমি পজিটিভ স্কেলে নিয়ে এসে দেন আমি এভারেজটা নিতে পারি বুঝতে পেরেছো সো এইটাই করা হচ্ছে গিয়ে তোমার RMS ভ্যালু এভাবে করা হয় ঠিক আছে যাতে আমরা একটা স্ট্রেট লাইন পাই কারণ তুমি এসি তো ইজ অলওয়েজ চেঞ্জিং 0 থেকে ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিমাম থেকে 0 হচ্ছে 0 থেকে নেগেটিভ ম্যাক্সিমাম হচ্ছে তারপর আবার 0 হচ্ছে ইট ইজ অলওয়েজ চেঞ্জিং সো চেঞ্জিং ভ্যালুকে তুমি তো কনস্ট্যান্ট লেভেলে সহজে দেখাতে পারো না দ্যাট ইজ হোয়াই উই ইউজ রুট মিন স্কয়ার ঠিক আছে সো এটা কারেন্টের ক্ষেত্রেও একই ভোল্টেজের ক্ষেত্রেও একই সো VRMS is equal to 0.707 into Vmax the maximum voltage কে তুমি যদি √2 দিয়ে ভাগ করো তাহলে you will get the RMS value ঠিক আছে আবার তোমার কোন কোন সময় তোমার ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া থাকে তখন তুমি √2 দিয়ে RMS ভ্যালুকে গুণ করো কোশ্চেনে তোমার সব সময় RMS ভ্যালু প্রোভাইড করা থাকে তাহলে তুমি ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে বের করবা √2 দিয়ে ওটাকে গুণ করে নেবা তাহলে তুমি ম্যাক্সিমাম ভ্যালু পাবা ঠিক আছে সো এটাই এই পরবর্তী ক্যালকুলেশনে এখানে একটা প্রবলেম দেখিয়েছে দেখো ফর আ পার্টিকুলার ডিভাইস the house AC voltage is 120 volt ঠিক আছে সো এই যে 120 ভোল্ট যে দিয়েছে this is কোশ্চেনে সবসময় RMS ভ্যালু দিয়ে থাকে ঠিক আছে সো 120 volt and the AC current is 10 ampere what are the maximum values তোমাকে বের করতে বলছে ম্যাক্সিমাম ভ্যালু তাহলে কি হবে ঠিক আছে ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট কি হবে ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ কি হবে এখানে যে প্রবলেমটা দিয়েছে এইটা মেনশন করে নাই যে এটা RMS ভ্যালু কিনা কিন্তু প্রবলেম যখনই তুমি দেখবে কোথাও তার মানে ওখানে রুট মিন স্কয়ার ভ্যালুটা দেওয়া আছে RMS ভ্যালু দেওয়া আছে সো ওই RMS ভ্যালুকে তোমার ম্যাক্সিমাম ভ্যালুতে কনভার্ট করতে হবে তো যদি তাই করো দেখো RMS is equal to তোমার 0.707 Imax তোমাকে Imax বের করতে হবে তার মানে RMS ভ্যালুকে √2 দিয়ে গুণ করলে তুমি ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাবে ঠিক আছে এই যে এই 0.707 this is equal to 1/√2 ঠিক আছে সো ক্রস মাল্টিপ্লাই করলে Imax ওখান থেকে বের করা সম্ভব সিমিলারলি তোমার Vmax ও বের করা সম্ভব সো Vmax যেটা বের করেছো this is basically your maximum value তার মানে তোমার সাইন ওয়েভটা ওই ম্যাক্সিমাম ভ্যালু রিচ করবে আবার মিনিমাম ম্যাক্সিমাম হচ্ছে কি এটা -170 মানে মিনিমাম ভ্যালু রিচ করবে ঠিক আছে সাইন ওয়েভটা এরকম হবে তো এটা ম্যাক্সিমাম 170 মিনিমাম -170 বুঝতে পেরেছো সো এইভাবে সো এটাই এখানে লেখা হয়েছে সো ক্লিয়ার আইডিয়া তো দেখো রেজিস্টিভ সার্কিটে যেটা বলছিলাম so if you have an AC source connected to a resistance ঠিক আছে there is a voltage applied across the resistor তাই না রেজিস্টরে একটা ভোল্টেজ ড্রপ হবে তো তুমি যে সাপ্লাই ভোল্টেজটা দিচ্ছ আর যে কারেন্টটা ফ্লো করতেছে তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স পাবে না ঠিক আছে for a resistive circuit দেখো voltage and current are in phase and Ohm's law applies for effective currents and voltages তার মানে তোমার এটা পিওরলি Ohm's law ফলো করে তার মানে ভোল্টেজ যা দিচ্ছ আর কারেন্ট they are directly proportional তুমি যতখানি ভোল্টেজ দিচ্ছ তার উপরে কারেন্ট ডিপেন্ডেন্ট ঠিক আছে সো কারেন্ট বাড়ালে ভোল্টেজও বাড়বে ওকে সো একটা রেশিও ঠিক আছে সো এটা ডাইরেক্টলি Ohm's law ফলো করে আর there is no phase gap between current and voltage কারণ দুইটা একই পয়েন্টে একই সময়ে ম্যাক্সিমাম ভ্যালু দেয়
আবার একই সময়ে জিরো হয়, একই সময়ে নিউট্রাল হয়। ওকে, so there is no phase difference. But what happens in an inductor? Inductor circuit এ দেখো তোমার straight line যদি হয়, so when a current passes through a straight wire, electric field is created, তাই না? তোমার একটা ওয়্যার যদি এরকম থাকে আর এটার মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস করে, তাহলে এখানে সার্কুলার ম্যাগনেটিক ফিল্ড লাইনস তৈরি হয় না? এখানেও হয়, রাইট? এরকম। But this density of the magnetic field is very weak for a straight wire. But if I bend the wire in a circular way, coil-এর মতো করে, তাহলে কি হয়? These magnetic fields basically overlaps. তো overlap করলে হয় কি? The strength of the magnetic field basically increases. এই এরকম যদি কয়েল হয়ে যায় এটা, তাহলে এইখানে যে ম্যাগনেটিক ফিল্ড আর এইখানের যে ম্যাগনেটিক ফিল্ড দুটো অ্যাড আপ হচ্ছে না? সো অ্যাড আপ হলে বিশাল বড় ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ তৈরি হয়। বুঝতে পেরেছো? বিশাল বড় ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ তৈরি হয়। তো এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে there is a induction. Voltage gets induced across those wires. তো এটার মধ্যে দিয়ে opposing ভোল্টেজ, যে তোমার যে সাপ্লাই ভোল্টেজ দিচ্ছ তার অপোজিং ভোল্টেজ ক্রিয়েট হয়। মানে বেসিক্যালি অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল, তোমার হচ্ছে গিয়ে তোমার সাপ্লাই ভোল্টেজকে এই ইনডিউসড ভোল্টেজটা তোমার অপোজ করে, চেঞ্জ হতে দেয় না, চেঞ্জটা পছন্দ করে না। ঠিক আছে? সো এই যে এটাই হচ্ছে বেসিক্যালি ইন্ডাক্টরের প্রিন্সিপাল। দ্য ভোল্টেজ পিকস 90 degree before the current peaks, so the voltage leads the current by 90 degree. এটা কিভাবে হয় এটা তোমাদেরকে দেখাতে পারি, আমরা দেখি। So এটা হচ্ছে তোমার x axis আর y axis. So if you draw a current wave, হ্যাঁ, তুমি তো এখানে ফার্স্টে কারেন্ট তোমার কয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, রাইট? সো কারেন্ট যখন যাচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, তোমার ওই ইন্ডাক্টরে তোমার হচ্ছে কি ভোল্টেজ ইনডিউস হচ্ছে। ঠিক আছে? ইনিশিয়ালি ইন্ডাক্টরে তোমার ভোল্টেজ মানে কারেন্ট হচ্ছে গিয়ে 0, তাই না? প্রথমে তোমার টাইম at time t equal to 0 কারেন্ট 0 না? সো কারেন্ট যখন 0 তখন যেই তুমি সুইচটা ক্লোজ করলা, কারেন্টের মধ্যে দিয়ে ফ্লো করা স্টার্ট করলো। ঠিক আছে? সো কারেন্ট যখন ফ্লো করছে তোমার ওইখানে ভোল্টেজ যে ইএমএফ ব্যাক ইএমএফ ভোল্টেজ ওটা তোমার ম্যাক্সিমাম ওই পয়েন্টে। কারণ আমি বলতেছি তোমাদের, দেখো এই 0 থেকে যদি কারেন্ট স্টার্ট হয়, কারেন্টের ওয়েভ শেপটা এরকম না? ঠিক আছে? সো কারেন্ট যখন ম্যাক্সিমাম, এইখানে তোমার যে চেঞ্জটা ওইটা হচ্ছে মিনিমাম, dy by dx ওইখানে মিনিমাম না, মানে রেট অফ চেঞ্জটা ওখানে মিনিমাম। তো যখন তোমার কারেন্ট 0, এইখানে হচ্ছে গিয়ে রেট অফ চেঞ্জটা হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে? সো এইটা হলে কি হয়? বেসিক্যালি তোমার যেই জায়গাটায় হচ্ছে গিয়ে তোমার কারেন্ট ম্যাক্সিমাম, ওইখানে হচ্ছে গিয়ে রেট অফ চেঞ্জটা হচ্ছে মিনিমাম। তো রেট অফ চেঞ্জ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনডিউসড ভোল্টেজ। বুঝতে পেরেছো? রেট অফ চেঞ্জ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনডিউসড ভোল্টেজ। তুমি যখন একটা কয়েলের মধ্যে ম্যাগনেট পুশ করো, যখন ম্যাক্সিমাম ফিল্ড লাইনস কাট করে, তখন ওখানে ম্যাক্সিমাম ভোল্টেজ হয় না? সো এইটার সাথে এইটার সম্পর্ক। ঠিক আছে? তো যেখানে রেট তোমার সব থেকে কম, যদি ম্যাগনেট দাঁড়িয়ে থাকে, তাহলে কি ওই ফিল্ড লাইনস গুলো কাট করবে? ওয়্যারসে কাট করবে না, তো ভোল্টেজ ইনডিউসড হবে না। বোঝার চেষ্টা করো, ভোল্টেজ ইনডিউসড হবে না, রাইট? সো এই জায়গাটায় হচ্ছে ম্যাগনেট দাঁড়িয়ে আছে ধরো। সো
ওইখানে ভোল্টেজ হচ্ছে কি তোমার মিনিমাম, বুঝতে পেরেছো? আর যেখানে তোমার হচ্ছে গিয়ে রেট অফ চেঞ্জ ম্যাক্সিমাম, তার মানে এই জায়গাটায় কারেন্ট হচ্ছে আমার মিনিমাম, ঠিক আছে? যখন কারেন্ট মিনিমাম আমার ওই ইনডিউস ভোল্টেজটা ম্যাক্সিমাম। বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার সবার? ধরতে পেরেছো? আমার সাথে আছে তো? হ্যাঁ, ধরো এই যে এরকম একটা কয়েল আছে, ঠিক আছে? এখানে একটা ম্যাগনেট আছে, ঠিক আছে? নর্থ সাউথ। সো এই ম্যাগনেট থেকে ম্যাগনেটিক ফিল্ড লাইনস বেরোয় না, ঠিক আছে? সো এইটাকে তুমি যদি ধরে এই কয়েলের ভিতরে পাস করো, এই ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো এই কয়েলকে কাট করবে না? যত দ্রুত তুমি মুভ করাবা তত বেশি ভোল্টেজ ইনডিউসড হবে, রাইট? কিন্তু যখন সে দাঁড়িয়ে আছে তখন তো ম্যাগনেটিক ফিল্ড লাইনস কাট করছে না, তখন তোমার কারেন্ট জিরো। বুঝতে পেরেছো? এই দাঁড়িয়ে থাকা মানে কি, there is no rate of change, no rate of change। তুমি যদি ধাক্কা দাও তখনই তো চেঞ্জ হবে, রাইট? যখন কোনো চেঞ্জ নাই তখন তোমার কারেন্ট জিরো, ঠিক আছে? বুঝতে পেরেছো? সো এই যে এইখানে রেট অফ চেঞ্জ হচ্ছে জিরো, তো রেট অফ চেঞ্জ যখন জিরো, এখানে কারেন্ট হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? সাইন ওয়েভ যদি ড্র করো, কারেন্টের ভ্যালু তখন ম্যাক্সিমাম। তো এই ম্যাক্সিমাম যখন কারেন্টের ভ্যালু, ব্যাক ইএমএফ এর ইনডিউসড ইএমএফ হচ্ছে তখন জিরো, ঠিক আছে? কিন্তু কখন তোমার ইনডিউসড ইএমএফ ম্যাক্সিমাম? যখন তোমার এখানে রেট অফ চেঞ্জ ম্যাক্সিমাম, ঠিক আছে? রেট অফ চেঞ্জ ম্যাক্সিমাম কিন্তু কারেন্ট জিরো, কিন্তু তোমার ইনডিউসড ভোল্টেজ হচ্ছে ম্যাক্সিমাম। বুঝতে পেরেছো? তাহলে তোমার ভোল্টেজের ইয়েটা এখান থেকে শুরু হবে, নিয়ে এইভাবে যাবে। বুঝতে পেরেছো? আবার এইখানে যখন এইখানে যখন তোমার রেট অফ চেঞ্জ ম্যাক্সিমাম, তো তোমার এইখানে তোমার মিনিমাম ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? ভোল্টেজটা। সো এটা বড় হবে, বুঝতে পেরেছো? আবার যখন এখানে জিরো, এটাই হবে এই, বুঝতে পেরেছো? তার মানে দিস ইজ ইয়োর ব্যাক ইএমএফ। বুঝতে পেরেছো জিনিসটা? তার মানে তোমার যেখানে রেট সবথেকে বেশি, ওইখানে আমার ইনডিউসড ভোল্টেজ সবথেকে বেশি। ওকে, ক্লিয়ার? সো এই কারণে তোমার ইনডিউসড ভোল্টেজ, তোমার যখন কারেন্ট জিরো, ইনডিউসড ভোল্টেজ ম্যাক্সিমাম। আবার তোমার যখন কারেন্ট ম্যাক্সিমাম, ইনডিউসড ভোল্টেজ তখন জিরো। আবার যখন রেট নেগেটিভলি ম্যাক্সিমাম, তখন তোমার নেগেটিভ ভোল্টেজ তোমার ম্যাক্সিমাম। বুঝতে পেরেছো? সো এইভাবে করে ইউ ক্যান ড্র দ্য ইএমএফ কারেন্ট। আর এইটা হচ্ছে কারেন্ট আই, আর এটা হচ্ছে ব্যাক ইএমএফ ভোল্টেজ, ইনডিউসড ভোল্টেজ, ঠিক আছে? সো দিস ইনডিউসড ভোল্টেজ ইজ অপোজিট টু দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। বুঝতে পেরেছো? সো সাপ্লাই ভোল্টেজ যেটা তুমি দিচ্ছ এসি সাপ্লাই থেকে, এই ব্যাক ইএমএফ ট্রাইস টু অপোজ দ্য সাপ্লাই ভোল্টেজ, জাস্ট ইনভার্স, ঠিক আছে? তাহলে তোমার সাপ্লাই ভোল্টেজটা কি হবে? এটা যদি এখানে হয়, সাপ্লাই ভোল্টেজ স্টার্ট হবে নেগেটিভ পয়েন্ট থেকে, বুঝছো? সো এইখান থেকে জাস্ট অপোজিট। সো এই জিরো, বোঝা গেল? সো দিস ইজ ইয়োর সাপ্লাই ভোল্টেজ ভিএস, ওই যে ওইখানে ওই ভি ভোল্টেজটা, ঠিক আছে? সো দিস ইজ ইয়োর সাপ্লাই ভোল্টেজ। তো যদি কারেন্ট এটা হয়, সাপ্লাই ভোল্টেজ যদি এটা হয়, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। ধরতে পেরেছো জিনিসটা? সো ইন্ডাক্টরে তোমার বেসিক্যালি the voltage peaks 90 degree before the current peaks. বুঝতে পেরেছো? সো ভোল্টেজ অলরেডি 90 ডিগ্রিতে আছে বিফোর কারেন্ট। ধরা গেছে? তার মানে ভোল্টেজ লিডস কারেন্ট বাই 90 ডিগ্রি in an inductive circuit.
ক্লিয়ার কনসেপ্ট সো এই কারণে এটা হয় সো v is equal to v max sin theta I is equal to I max sin theta minus 90 degree minus 90 ডিগ্রি কারেন্ট পরে শুরু হয় মাইনাস মানে এইদিকে তাই না এইদিকে কারেন্ট তার আগে ভোল্টেজ শুরু বুঝতে পেরেছো 90 ডিগ্রি পরে গিয়ে কারেন্ট শুরু হয় so this is the concept of an inductor in an AC circuit AC সার্কিটে কি হয় তোমার কারেন্ট একবার পজিটিভ আরেকবার নেগেটিভ তার মানে বারবার this is changing বুঝতে পেরেছো so this is the concept okay clear তোমাদের concept so এটা এখানে বলেছে the back EMF induced in an inductor by a changing current provides opposition to current ঠিক আছে this non-resistive opposition to the AC current flow is called inductive reactance XL এই যে অপোজিশনটা এইটাকে আমরা বলে থাকি রিঅ্যাকট্যান্স ঠিক আছে কারেন্টকে অপোজ করার টেন্ডেন্সি that is known as reactance XL is a function of both inductance and the frequency so এটা frequency সাথে directly related so এটা ক্লিয়ার ইন্ডাক্টর কিভাবে কাজ করে so এই যে এই XL can be written as 2 pi FL so frequency এর উপর এটা directly dependent মানে directly proportional তুমি frequency বাড়ালে ইন্ডাক্টেন্স তোমার বাড়বে ঠিক আছে so এটাই so Ohm's law হচ্ছে গিয়ে VL is equal to IXL so this is directly proportional to the frequency this value of XL তো এই XL বাড়লে তোমার ওইখানে ভোল্টেজও বাড়বে তো ফ্রিকোয়েন্সি বাড়ালে তোমার ওই ভোল্টেজ VL ও তোমার বাড়বে ক্লিয়ার ওকে so it is directly proportional so VL is equal to IXL so voltage কে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি ঠিক আছে VL is equal to IXL so XL is equal to 2 pi FL তো ফ্রিকোয়েন্সি বাড়ালে of course তোমার এই ভোল্টেজ বাড়বে ওকে তো এটা দিয়ে একটা অঙ্ক করেছে এখানে a coil having an inductance of 0.6H is connected to a 120 volt 60 Hz AC source ঠিক আছে neglecting resistance what is the RMS current through the coil ঠিক আছে so inductance সবার আগে তুমি বের করে নিও XL এর ভ্যালু ইন্ডাক্টরের ভ্যালু দিয়ে দিয়েছে 0.6H তো ইন্ডাকটেন্স বের করা একদম ইজি 2 পাই f টাইমস L করলে তুমি XL পেয়ে যাবে এই 2 পাই f is equal to ওমেগা তাই না আমরা জানি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সো ওটাকে ওমেগা L দিয়েও আমি রিপ্রেজেন্ট করতে পারি সো 2 পাই f L তো ফ্রিকোয়েন্সি জানি 60 হার্টজ L জানি 0.68 so গুণ করলে তুমি XL ভ্যালু পেয়ে যাবে which is equal to 226 ohm ঠিক আছে so XL এর ভ্যালু এটা স্যার এখানে পাইয়ের মানটা লাগবে পাইয়ের মান তো কনস্ট্যান্ট 3.14 সামথিং তাই না স্যার এখানে 0.6 দ্বারা কি বলবো স্যার ইন্ডাকটেন্স এর ওই ইউনিট হেনরি ঠিক আছে সো ইন্ডাকটেন্স কে রিপ্রেজেন্ট করে H দিয়ে ওকে বাট রিঅ্যাকটেন্স কে আমরা ওম দিয়ে রিপ্রেজেন্ট করি is equivalent to ohm so এই কারণে XL is equal to 226 ohm ঠিক আছে ক্লিয়ার সো এখান থেকে XL তুমি বের করে ফেলতে পারবে তো অ্যাকর্ডিং টু দ্য ভোল্টেজ ইকুয়েশন ওহমস ল যদি আমি এখানে অ্যাপ্লাই করি V is equal to IXL ঠিক আছে সো আমি যদি ওই ইফেক্টিভ কারেন্টটা আমি যদি বের করতে চাই তাহলে তোমার ভোল্টেজ হচ্ছে কি 120 ভোল্ট RMS ভ্যালু এটা দেওয়া আছে সো ওখানে যেই রিডিংই থাকবে ভোল্টেজের ওটা হচ্ছে RMS ভ্যালু ওকে সো 120 ভোল্ট ডিভাইডেড বাই XL করলে ইউ উইল গেট দ্য RMS কারেন্ট তো তোমার ওখানে RMS কারেন্ট বের করতে হবে তাই না এই কয়েলের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে so you can easily find that
তো এরকম অঙ্ক আসতে পারবে না, সো সিম্পল, সো মিড টার্মে এরকম অঙ্ক আসতেই পারে, ঠিক আছে? ওকে, সো আমরা পরবর্তী ইয়েতে যাই, which is capacitor. So ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ লিডস, কারেন্ট ল্যাগস। ভোল্টেজ আগে শুরু হয়, তারপর কারেন্ট শুরু হয়। But what happens to capacitor? So how does it function? So এইখানে ঠিক ইন্ডাক্টরের অপোজিট, এখানে কারেন্ট লিডস, ভোল্টেজ ল্যাগস। So voltage lags by 90 degree, ঠিক আছে? So what happens in a capacitor? So capacitive reactance Xc is a non-resistive opposition to the change of voltage across an capacitor, across a capacitor. So capacitive reactance is inversely proportional to the signal frequency and the capacitance. So basically তোমার যদি Xc বের করতে হয়, so this Xc is equal to 1 by 2 pi Fc, ঠিক আছে? L হবে না, এখানে ক্যাপাসিট্যান্স হবে। So this reactance, capacitive reactance, is inversely proportional to the frequency. তার মানে তুমি যদি এখানে ফ্রিকোয়েন্সি বাড়াও তাহলে এখানে রিঅ্যাকট্যান্স কমবে, ক্যাপাসিট্যান্সের ভ্যালু যদি বাড়াও তাহলে এখানে রিঅ্যাকট্যান্সের ভ্যালু কমবে। So it is inversely proportional to the frequency and the capacitance. So এখানে তোমার যে ইন্ডাক্টরে ভোল্টেজ যে লিড করতো, কারেন্ট ল্যাগ করতো, এই ক্যাপাসিটরে তোমার কারেন্ট লিড করবে, ভোল্টেজ ল্যাগ করবে, ঠিক আছে? সো এটা মনে রাখবা। That is why your equation will be something like this. So এখানে ভোল্টেজ ল্যাগ করছে আর কারেন্ট ইজ লিডিং, তার মানে সাইন ওয়েভ যদি এইটা হয় তাহলে ভোল্টেজ উইল স্টার্ট ফ্রম হিয়ার, ঠিক আছে? সো তোমার এখানে কারেন্ট উইল স্টার্ট ফার্স্ট, ভোল্টেজ উইল স্টার্ট 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে তারপর থেকে, ঠিক আছে? সো ক্লিয়ার? সো এই ক্যাপাসিটর হচ্ছে গিয়ে the current leads, voltage lags by 90 degree, ঠিক আছে? সো এইভাবে, সো ওরা এইখানে যদি আমি ইন্ডাক্টরে আবার যাই, ইন্ডাক্টরে দেখো ভোল্টেজের ইকুয়েশন এটা ছিল, সো সাইন ওয়াজ স্টার্টিং ফ্রম হিয়ার, ঠিক আছে? তো এইখানে আমি যদি ক্যাপাসিটর করি তাহলে এই ভোল্টেজটাই 90 ডিগ্রি পরে শুরু হবে, এই যে ভোল্টেজটা এটা শিফট হয়ে এখানে চলে আসবে, তার মানে এই ম্যাক্সিমাম পয়েন্টটা 90 ডিগ্রি শিফট হয়ে তোমার এইখানে ম্যাক্সিমাম হবে, আর এই 0 পয়েন্টটা তোমার এখান থেকে যখন ম্যাক্সিমাম ছিল ইন্ডাক্টরের ক্ষেত্রে, তো এই ক্যাপাসিটরের 0 থেকে তখন স্টার্ট হবে, সো 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সে চলে আসবে, ঠিক আছে? সো এইরকম, সো এই ক্যাপাসিটর দিয়েও অঙ্ক করিয়েছে। So before that Xc is equal to 1 by 2 pi Xc. So unit হচ্ছে Xc এর ওহম, ঠিক আছে? সো এখানে যদি আমি ভোল্টেজ বের করতে চাই ওই সেম, সো ওহমস ল ইউজ করে তোমাকে করতে হবে। সো Vc is equal to I Xc. সো ওই Xc এর ভ্যালুর উপর ডিপেন্ড করে তোমার ভোল্টেজ চেঞ্জ হবে। তো সার্কিটে যদি ফ্রিকোয়েন্সি বাড়ে তাহলে ক্যাপাসিট্যান্স কমবে, তাই না? মানে ভোল্টেজ কমবে, ঠিক আছে? সো এই Xc রিঅ্যাকট্যান্সের ভ্যালু কমে যাবে যদি ফ্রিকোয়েন্সি বাড়ে, অথবা তুমি যদি ক্যাপাসিট্যান্সের ভ্যালু বাড়াও, ঠিক আছে? C এর ভ্যালু যদি বাড়াও তো তোমার ওখানে Xc কমে গেলে তোমার এই ভোল্টেজও কমে যাবে, ওকে? So এটাই বলছে the voltage reading V in the above circuit at the instant the AC current is I can be found from the capacitance in F and the frequency in hertz. So এইটাকে এই রিলেশনটাকে আমি এইভাবে লিখতে পারি, Vc is equal to I by 2 pi Fc.
এই XC is equal to 1 by 2 pi FC, তাই না? সো এইভাবে আমি লিখতে পারি। তো এটা দিয়ে এখন একটা অঙ্ক দেখিয়েছি। সো অঙ্কটা কি রকম হয়? সো a 2 microfarad capacitor is connected to 120 volt and 60 hertz AC source. তাহলে তোমার কারেন্ট কত ফ্লো করবে থ্রু দ্য কয়েল ক্যাপাসিটরের ভিতর দিয়ে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তো দেখো, তো এখানে ক্যাপাসিটরের ভ্যালু দিয়ে দিয়েছে 2 মাইক্রোফ্যারাড। মাইক্রো means 10 to the power minus 6, ঠিক আছে, 10 to the power minus 6, ওকে। মিলি হচ্ছে -9, মাইক্রো হচ্ছে -6, মনে রাখবা। সো 2 মাইক্রোফ্যারাড দিয়ে দিয়েছে ক্যাপাসিটরের ভ্যালু, is connected to 120 volt 60 hertz AC source. So এই একটা ক্যাপাসিটর তোমার এই AC সোর্স এর সাথে কানেক্টেড আছে, which is 120 volt and 60 hertz. So what you have to do is to find XC first, মানে reactance, capacitive reactance, you have to find that. So capacitive reactance XC is equal to 1 by 2 by FC. So frequency জানো 60, C এর ভ্যালু জানো 2 মাইক্রোফ্যারাড, so you can easily find XC. তো XC এর ভ্যালু ওই যে 1330 ওহম আসে, তুমি যদি এটা ক্যালকুলেট করো, ঠিক আছে। সো নাও V is equal to IXC. তো XC এর ভ্যালু জানো, তাহলে ভোল্টেজ তুমি জানো 120 RMS ভ্যালু, তাহলে RMS কারেন্ট তুমি ইজিলি বের করতে পারবা, which is 90.5 মিলিঅ্যাম্পিয়ার, ঠিক আছে। সো ইজিলি বের করতে পারবে। আর এখান থেকে যদি বলে find the maximum current, তাহলে কিভাবে বের করবা? √2 দিয়ে এই কারেন্টকে গুণ করে দিলেই তুমি ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালু পেয়ে যাবে। ওকে, সো ক্লিয়ার। স্যার যদি বল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কাকে বলে, তাহলে ওটার ডেফিনিশন কি? হ্যাঁ, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর মানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কাকে বলে? এই এখনই পড়বা, ঠিক আছে, এখনই পড়বে এদের মধ্যে সম্পর্ক কি। ওকে, সো দেখো, তুমি যদি এই জিনিসটা মনে রাখো, এই যে ELI, এলি আর আইস, এই দুটো কথা যদি মনে রাখো, তাহলে তুমি ইজিলি এটা বুঝতে পারবা। দেখো ELI মানে কি? ওই যে ইলেকট্রোমোটিভ ফোর্স E, ভোল্টেজ, is before current I in an inductor. তো কি হয়, তোমার ভোল্টেজ লিডস কারেন্ট in an inductive circuit. So ELI, এলি, এইখান থেকে বুঝতে পারবা যে ভোল্টেজ হচ্ছে লিড করে কারেন্ট in an inductive circuit, বুঝতে পেরেছো? আর আইস, ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট লিডস and voltage lags. So this is a very nice thing to know, ঠিক আছে। So easy way to know which is leading and which is lagging by using LE and ICE, ঠিক আছে। So এখান থেকে তুমি এটা মনে রাখতে পারবা। So this is a memory aid, ঠিক আছে। So এভাবে তুমি জানতে পারবা। So inductive circuit এ voltage leads, current lags. Capacitive circuit এ voltage lags, current leads, ঠিক আছে। ওই দেখো current leads, voltage lags in a capacitive circuit. Okay. So frequency dependence of RLC in an AC circuit. So দেখো এখানে reactance R is constant and not affected by frequency. So যদি এটা resistive circuit হয়, resistive circuit এ তুমি যতই frequency বাড়াও না কেন বা কমাও না কেন, there will be no variation in voltage and current, ঠিক আছে। But in an inductive circuit, if you increase the frequency, your voltage will increase, your current will also increase, ঠিক আছে, because it is directly proportional to the reactance. And according to Ohm's law, V is equal to I
XL, তাই না? তো XL যদি বাড়ে তাহলে ভোল্টেজ বাড়তে বাধ্য যদি তুমি ফ্রিকোয়েন্সি বাড়াও। বুঝতে পেরেছ? সো ইন্ডাকটিভ সার্কিটে তোমার voltage will if you increase the frequency your reactance will increase, ঠিক আছে? But in a capacitive circuit তোমার যদি frequency বাড়াও তোমার এই reactance টা exponentially it will decrease with increasing frequency. So this is how the graph is shown. But if you increase the frequency from 0 to a maximum value, there will be no change in resistance. Okay, clear? So reactance XL will linearly increase with increasing frequency. Okay, Y equal to mx form it increase করবে. But for capacitive circuit, it will exponentially decrease with increasing frequency. And for a resistive circuit, there will be no change. It will be constant. ঠিক আছে? Yes. With increasing or decreasing frequency. স্যার ক্যাপাসিটিভ সার্কিটে ওই আর এর সাথে মানে ওই সমান্তরালভাবে যুক্ত হয়ে কমবে না, মানে মাঝখানে ওইরকম ফাঁকা থাকবে কেন? কোথায়? ওই যে এক্সি XC হ্যাঁ দেখো যখন তোমার ফ্রিকোয়েন্সি মিনিমাম যখন তোমার ফ্রিকোয়েন্সি অলমোস্ট ভেরি ক্লোজ টু 0 তখন you will get a maximum one value, so that value is here. জি স্যার, ওটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে ওইখানে বা তুমি যদি ফ্রিকোয়েন্সির ভ্যালু বাড়াও এই 1 টা কি কমতে থাকবে না? তো এই 1 এর ভ্যালু তখন ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে কমতেছে। জি স্যার, কিন্তু ফ্রিকোয়েন্সি 0 থাকলে না, 0 থাকলে তো আবার চলবে না। 0 থাকলে তো ইনফিনিটি হয়ে যায়। ওকে, ইনফাইনাইট হয়ে যায়। ওকে, বুঝতে পেরেছো? So there is always logic mathematically, if you solve it. So this is how it works. XC, XL, and R. This is the relation between them. Variation with frequency. ঠিক আছে? So so circuit can have resistance, inductance, and capacitance all together, right? সব কিছুই একসাথে একটা সার্কিটের মধ্যে থাকতে পারে, রাইট? সো এই রকম হচ্ছে গিয়ে সার্কিট হতে পারে। সো দ্যাট শেষ হয়ে আচ্ছা, আমার পড়া বোঝা যায়? সবাই করতে পারো? ওকে, ভেরি নাইস। সো দেখো একটা সার্কিটে তোমার ইন্ডাক্টর, রেজিস্টর, ক্যাপাসিটর সবই থাকতে পারে। সো এই ধরনের সার্কিট যেখানে সবকটা ইন সিরিজে কানেক্টেড আছে, তো এই সার্কিটে আমরা যদি ভোল্ট মিটার, অ্যামিটার ধরো অ্যাক্রসে যদি ফিট করি তাহলে আমি ভোল্টেজ রিড করতে পারবো, কারেন্টও রিড করতে পারবো, রাইট? সো আমি যদি এরকম সার্কিটে একটা মিটার বসিয়ে আমি যদি অবজার্ভ করি তাহলে দেখো এদের মধ্যে যে ভোল্টেজের যে চেঞ্জটা হবে এটা আমি প্লট করতে পারবো, ঠিক আছে? তো দেখো ইন আ রেজিস্টিভ সার্কিট এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আমি যদি এই ভোল্টেজ মেজার করি তাহলে দিস সাপ্লাই ভোল্টেজ উইল বি ইন ফেজ উইথ দ্য রেজিস্টিভ ভোল্টেজ। তার মানে সাপ্লাই ভোল্টেজ যদি এরকম হয় রেজিস্টিভ ভোল্টেজও এরকম শুরু হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? মানে ফেজ ডিফারেন্স তাদের মধ্যে 0 থাকবে, ঠিক আছে? তো আমি এটাকে আমি একটা রেফারেন্স ধরতে পারি, ঠিক আছে? রেজিস্টিভ যেটা রেফারেন্স লাইন ধরো এরকম বুঝবে চেষ্টা করে প্লিজ। Y-axis, এটা আমার x-axis. So এইটাকে আমি বললাম যে আমার রেফারেন্স লাইন, ঠিক আছে? সো ধরো যে যেই ওয়েভটা যাচ্ছে
যে সাপ্লাই ভোল্টেজটা ওটা হচ্ছে আমার রেফারেন্স লাইনে আছে সাপ্লাই ভোল্টেজ। তো এই সাপ্লাই ভোল্টেজের সাথে তোমার যে রেজিস্ট্যান্সের ভিতরে যে ভোল্টেজ ড্রপটা হবে that will be in phase, there will be no phase difference। তাহলে এটা যদি সাপ্লাই লাইন হয় তাহলে আমার রেজিস্টিভ যে যেটা কম্পোনেন্টটা এই সেম ফেজে থাকবে। সো VR will be in this direction, তাই না? I am talking about the direction, হ্যাঁ? তো এখন এইটা হচ্ছে গিয়ে তুমি যদি এটাকে একটা সার্কেল কল্পনা করো, এটাকে যদি রেফারেন্স ধরো, এটা যদি একটা সার্কেল কল্পনা করো, এইটা হচ্ছে কি আমার 0 ডিগ্রি, ঠিক আছে? সো এই 0 তেই হচ্ছে গিয়ে আমার VR হবে, হ্যাঁ, রেফারেন্স মানে ভোল্টেজের সাথে সাপ্লাই ভোল্টেজের সাথে that will be in phase, so it is in phase, ঠিক আছে? বাট ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা জানি যে আমি যদি সাপ্লাই কারেন্ট দেই, ঠিক আছে, ওই সাপ্লাই কারেন্টটা will be 90 ডিগ্রি out of phase with the voltage, তাই না? তো VL যেটা ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো that will be 90 degree in leading than the তোমার হচ্ছে গিয়ে সাপ্লাই কারেন্ট, তাই না? সাপ্লাই কারেন্ট যেটা ফ্লো করছে তার থেকে আমার ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে that will be 90 degree forward, মানে আগে শুরু হবে, তাই না? তো যদি 90 ডিগ্রি আগে শুরু হয় তো এইটা 90 ডিগ্রি না, এইটা যদি 0 হয় 90 ডিগ্রি এখানে হয় না, পজিটিভ 90 ডিগ্রি। তো আগে শুরু হলে তোমার ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে এটা এইখানে হবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তো এইটার আগে তোমার এই ভোল্টেজটা স্টার্ট হচ্ছে ইন্ডাক্টরের ভোল্টেজ। সো দিস উইল বি মাই VL, বুঝতে পারছো? আর ক্যাপাসিটিভটা তোমার এটার পরে শুরু হবে, রাইট? তোমার এটা যদি অরিজিনাল হয় তাহলে এটা পরে শুরু হবে, 90 ডিগ্রি নেগেটিভে থাকবে, তাহলে ক্যাপাসিটিভ যে ভোল্টেজটা তোমার 90 ডিগ্রি এই দিকে থাকবে, DC। তো ক্যাপাসিটিভ ভোল্টেজ ইন্ডাকটিভ ভোল্টেজের থেকে ছোট হয় ম্যাগনিটিউডে, ঠিক আছে? তো এখন এটার যদি আমি রেজাল্টেন্ট ভোল্টেজ ড্র করি, ঠিক আছে, দেখো এটা ইন্ডাকটিভ ভোল্টেজ, এটা ক্যাপাসিটিভ ভোল্টেজ, দুইটার অপোজিটে না, 180 ডিগ্রি আউট অফ ফেজ দুইটা। তো এই দুটাকে যদি আমি ভেক্টর সাম করি তাহলে আমি রেজাল্টেন্ট ভেক্টর এরকম একটা জায়গায় পাবো না, এইটা হবে হচ্ছে কি আমার VL মাইনাস VC, ঠিক আছে? কারণ এই লেন্থটা যদি এখান থেকে মাইনাস করি ছোট লেন্থ পাবো, তাই না? ওই ছোট লেন্থটা হচ্ছে VL মাইনাস VC। সো এতটুকু হচ্ছে কি আমার এদের রেজাল্টেন্ট ভেক্টর, ঠিক আছে? ধরতে পারছো জিনিসটা? আর এইখানে আছে আমার রেজিস্টিভ ভেক্টর, তাই না? তো এইটা আর এইটা রেজাল্টেন্ট ভেক্টর কি হবে? ওকে, তো এইটা আর এইটা রেজাল্টেন্ট ভেক্টর আমি যদি এইটাকে মিরর ইমেজ করে এই জায়গাটায় নিয়ে আসি, এইখানে ইমপ্রিন্ট করি, মানে এই ভেক্টরটাকে উঠিয়ে এই যেহেতু এইখানে এটার মাথা শেষ হয়েছে তো এখান থেকে আমি এটা শুরু করলাম, তাহলে এই জায়গাটায় আমি এই জিনিসটাকে উঠিয়ে আনছি এই জায়গাটায়, ঠিক আছে? দিস ইজ মাই VL মাইনাস VC, ঠিক আছে? তাহলে এদের রেজাল্টেন্ট ভেক্টর যদি আঁকাই তাহলে এই অরিজিন থেকে যদি আমি একটা লাইন টানি এরকম, সো দিস ইজ মাই রেজাল্টেন্ট ভেক্টর which is VT, বুঝতে পেরেছো? and this angle is my theta degree, ধরা গেল? so that is my resultant vector, এই পুরো এই VL VC VI যদি তারা সিরিজে থাকে। তো দেখো এই জিনিসটাই এখানে দেখিয়েছে, এই জিনিসটাই এখানে দেখিয়েছে, ওকে? so this is theta and this is VT, বুঝতে পেরেছো? সো এখন দেখো এই যে VR ভোল্টেজটা হচ্ছে যদি AC ওয়েভ আমরা ধরি তাহলে এই অরিজিন থেকে শুরু করে 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম, তারপর আবার 0, তারপর আবার নেগেটিভ, এটা ঠিক আছে?
সো এইটার থেকে তোমার VL ভেক্টর যেটা এই হলুদটা দ্যাট ইজ লিডিং 90 ডিগ্রি লিডিং। দেখো এটাকে যদি তুমি ডটেড লাইন দাও তাহলে এটা আগের থেকে শুরু হয়েছে 90 ডিগ্রি আগের থেকে, তারপরে কারেন্ট শুরু হয়েছে, রাইট? আর দেখো এই ক্যাপাসিটিভটা তুমি যদি এটাকে এই নেগেটিভকে শিফট করে এই অরিজিনে নিয়ে আসো, এখানে দেখো এইখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি এটা আনলে এখানে আনবে, তাই না? তার মানে এখানে যদি আনো তার মানে এইখান থেকে 0 ধরো দুটাই তো 90 ডিগ্রি পজিটিভ আর নেগেটিভ। ও আচ্ছা, এই যে ক্যাপাসিটিভটা এই দেখো এটার 0 এখান থেকে শুরু হয়েছে, ক্যাপাসিটরটা 90 ডিগ্রি পরে শুরু হয়েছে, রাইট? সো এটা 90 ডিগ্রি পিছনে আছে, সো ইট ইজ ল্যাগিং, তাই না? সো এইভাবে এই গ্রাফটা আঁকানো হয়েছে। বুঝতে পেরেছো এটা কিভাবে করেছে? ওকে, ভেরি নাইস। সো এদের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে আমি এই ভেক্টর রিপ্রেজেন্ট দিয়ে দেখাতে পারি। সো এই যে এটা 90 ডিগ্রি VL আগে শুরু হয়েছে, VR এখানে অরিজিনে, আর 90 ডিগ্রি নেগেটিভে VC নেমেছে। বুঝেছো? ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। ওই যে যেটা আমি এখানে দেখালাম এটা এখানে দেখিয়েছে। সো VL এর ম্যাগনিটিউডটা বড়, VC টা ছোট। এই দুটার রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে গিয়ে এতটুকু। সো এইটা আর এটার রেজাল্টেন্ট ভেক্টর যদি নেই, এটাকে এখানে বসাই তাহলে এই রেজাল্টেন্ট ভেক্টর এখানে হয় VT। ঠিক আছে? সো এটা হচ্ছে থিটা ডিগ্রি। ওকে? সো এইভাবে আমি রেজাল্টেন্ট ভেক্টর বের করতে পারি চাইলে। সো এটা দেখাইছে এই যে দেখো এই রেজাল্টেন্ট ভেক্টরটা আমি পাইথাগোরাস ইউজ করলে ইজিলি বের করতে পারবো না। সো ওই পাইথাগোরাস ইউজ করেছে এখানে। দেখো এইটা যদি tan থিটা হয়, tan থিটা মানে কি? অপোজিট বাই অ্যাডজাসেন্ট। বুঝতে পারছো? অপোজিট কি? থিটার অপোজিটে এটা আছে না, আর অ্যাডজাসেন্টে আছে হচ্ছে এটা সঙ্গে লাগানো নিচে। সো এইটার লেন্থ কত? এই যে VL মাইনাস VC, তাই না? আর এইটার লেন্থ কত? VR। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু VL মাইনাস VC বাই VR। এই যে এটা এখানে লিখেছে। ওকে? আর এই যে VT পাইথাগোরাস ইউজ করছো না, সো এটার স্কয়ার শুড বি ইকুয়াল টু এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার। সো এটাই করেছে। আর এটাকে রুট, যদি এটা স্কয়ার ছিল তো রুট নিয়েছে, তাহলে রুট নিলে এটা আসে। ওকে? সো এই দুটো ক্লিয়ারলি তুমি বুঝে গেল। তো আমি এই VR কে আমি রিপ্রেজেন্ট করতে পারি IR দিয়ে, IR দিয়ে। সো এই I স্কয়ার R স্কয়ার হয় এটা। তো I টাকে আমি বাইরে নিতে পারি, তাই না? স্কয়ারকে বাইরে নিলে I হয়ে যায়। সো প্রত্যেকটাতেই আমি I পাবো। এই যে VL এও হচ্ছে কি I স্কয়ার XL স্কয়ার। সো এটা I স্কয়ার XC স্কয়ার। সো সব I স্কয়ার গুলো বাইরে আমি যদি বের করি তাহলে I হিসাবে আসে। সো ভিতরে R স্কয়ার, এখানে XL মাইনাস XC স্কয়ার থাকে। সো এটা বোঝা গেল? সো ওখান থেকে তুমি এইগুলোর ভ্যালু জানলে তুমি রেজাল্টেন্ট ভেক্টর VT তুমি বের করে ফেলতে পারবে, VT এর ভ্যালু। ওকে, ক্লিয়ার? সো এরকম অঙ্ক আসতে পারবে না? অফ কোর্স পারবে, একদম ইজি। ওকে? সো দেখো এখানে ওটাই বলেছে, এই যে রেজাল্টেন্ট এটা যদি আমি রিঅ্যাকট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করি, তার মানে ভোল্টেজ দিয়ে না রিপ্রেজেন্ট করে যদি রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স দিয়ে করি তাহলে আমি এভাবে লিখতে পারি, তাই না? তো এই রেজাল্টেন্ট যেটা, এটাই হচ্ছে আমার ইম্পিডেন্স। ইম্পিডেন্স। সো Z ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে গিয়ে এইটা। ঠিক আছে? ওকে? সো Z কে আমি লিখতে পারি Z ইজ ইকুয়াল টু R প্লাস J XL মাইনাস XC। এই ফর্মে আমি লিখতে পারি। ওকে? বুঝতে পেরেছো? এটা যেহেতু ইন্ডাকটিভ পার্ট, ক্যাপাসিটিভ পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি, এই কারণে এই J টার্মটা আসে। ওকে? সো Z ইজ ইকুয়াল টু এই ফর্মে আমি লিখতে পারি। ওকে? সো এই যে এখানে ওই যে ওই VT এর ইকুয়েশন থেকে ওই ইন টার্মস অফ Z লিখেছে, Z লিখলে ওই I টার্মটাকে বাদ দিয়ে এখানে Z বসিয়েছে। D ইজ ইকুয়াল
ইকুয়াল টু IZ সো এই VT টা হচ্ছে IZ সো I টাকে ক্যান্সেল করে ওই ফর্মে লিখেছে ওকে সো এটা হচ্ছে এইভাবে আসে সো ইম্পিডেন্সও তুমি চাইলে ক্যালকুলেট করতে পারবে এখান থেকে ওকে সো দেখো এখানে ওই রিলেটেড একটা অঙ্ক দেখিয়েছে সো a 60 ohm resistor, a 0.5H inductor and an 8 microfarad capacitor are connected in series with a voltage 120 volt 60 Hz AC source. প্রথমেই তুমি সবকটা রিঅ্যাকট্যান্স বের করে নিবা ঠিক আছে তো সবকটা রিঅ্যাকট্যান্স যদি জানো সবকটা রিঅ্যাকট্যান্স তুমি যোগ করাও জানো টোটাল ইম্পিডেন্স ক্যালকুলেট করা জানো Z is equal to R plus এই ফর্মে তুমি যদি রুট নাও তাহলে ওই I টার্মটা থাকে না ঠিক আছে সো দেখো ওই যে Z is equal to root over R square plus XL minus XC square তো ওইখান থেকে তুমি Z টার্মটা পেয়ে যাবে তো Z পেয়ে গেলে তুমি ভোল্টেজ জানো কত 120 ভোল্ট তাই না 120 ভোল্ট জানলে তুমি পরবর্তীতে তোমাকে ক্যালকুলেট করতে বলছে ইম্পিডেন্স সো ইম্পিডেন্স তো এমনিই বের হয়ে যায় ঠিক আছে সো এখান থেকে বের হয়ে যায় ইম্পিডেন্স সিরিজে থাকলে তোমরা এইভাবে করতে পারবে ইজিলি আর এখানে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি আছে যেহেতু সময় শেষ হয়ে গেছে এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে পরবর্তী স্লাইডে যাব এটা এখানেই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির একটা অঙ্ক আছে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কি ওইটা বুঝিয়ে দিয়ে বেসিক্যালি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি আসে হচ্ছে গিয়ে এই XL XC হবে সো XL XC যদি হয় এটা পুরোটাই রেজিস্টিভ সার্কিট হয়ে যায় সো এটাকে আমরা বলি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি মানে দুটার মানে ফ্রিকোয়েন্সিটা এমন ফ্রিকোয়েন্সি যেই ফ্রিকোয়েন্সিতে XC ক্যাপাসিট্যান্সের রিঅ্যাকট্যান্স আর ইন্ডাক্ট্যান্সের রিঅ্যাকট্যান্স দুটো সমান হয়ে গেলে একটা যেহেতু একটাকে অপোজ করে দুটো ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে শুধু রেজিস্টিভ সার্কিটের মতো এটা বিহেভ করে বুঝতে পেরেছো এটাই হচ্ছে গিয়ে তোমার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি এটাকেই আমরা বলে থাকি সো এইটা দিয়ে একটা ছোট্ট অঙ্ক আছে ওই যে FR is equal to 1/2 pi root over LC সো ওই LC তোমার এমন ভ্যালু চুজ করা হয় যে XL equal to XC হলে তোমার এটা হচ্ছে গিয়ে রেজিস্টিভ সার্কিটের মতো ঠিক আছে সো এটাই হচ্ছে গিয়ে রেজোন্যান্ট এটা পরবর্তী ক্লাসে আমি আরেকটু ডিটেইলস তোমাদের বুঝিয়ে দেব ওকে ঠিক আছে তাহলে আজকে আমি বলবো তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিও স্যার স্লাইডটা আমাদের পোর্টালে আপলোড করা অলরেডি আপডেটেড আমি দেখবো আজকে আবার চেক করে দেব হ্যাঁ আপডেটেড আছে কিনা ওই ভিডিওটা অফ করে দিয়েছো